আচ্ছা দেখো, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম এবং তোমাদের কি মনে আছে ইলেকট্রিক পোটেনশিয়ালের ইয়ে কি আসছিল? আচ্ছা, কেউ একটু কথা বলো। ধরা যাক এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল, আমরা এটাকে পজিটিভ চার্জ ধরলাম, এটা হচ্ছে কিউ চার্জ। এখন কিউ চার্জ থেকে এখানে আর দূরত্বে কোনো একটা বিন্দু যদি পি হয়, তাহলে আমরা বলতেছি পি বিন্দুতে তড়িৎ বিভব V equals to Q by 4 pi epsilon naught R। এখানে R হচ্ছে ডিস্টেন্স, এখানে আমরা এপসালন নট কে বলতেছি শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। মাধ্যমের ভেদন যোগ্যতা। আর এই মাধ্যমটা শূন্য মাধ্যম ধরলে আমরা এটাকে এপসালন নট ধরবো। আর যদি যে কোনো মাধ্যম হয়, যে কোনো মাধ্যমের জন্য V equals to Q by 4 pi epsilon naught। আচ্ছা, এপসালন নট না হয়ে এটাকে এপসালন আর বলে, বা এটাকে এপসালন আর বলি আমরা। আর এই এপসালন ইকুয়ালস টু এপসালন নট কে, কে কে বলা হয় কে সমান মাধ্যমের আপেক্ষিক ভেদন যোগ্যতা। বা রিলেটিভ পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম, এবং এটার আরেকটা নাম হচ্ছে মাধ্যমাঙ্ক। এটা কে এর আরেক নাম হচ্ছে মাধ্যমাঙ্ক, বা এটাকে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পারমিটিভিটি কনস্ট্যান্ট, পারমিয়েবিলিটি কনস্ট্যান্ট, বা কে হচ্ছে আরেকটা নাম হচ্ছে মাধ্যমাঙ্ক। আচ্ছা, এই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা কিউ আধান। এটার স্যার ডিরাইভেশন কিন্তু সব গত ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের। জি স্যার। বল। স্যার স্যার আপনি বলছিলেন আজকে একটা ম্যাথ দেখাবেন, মানে এই টাইপের হ্যাঁ ম্যাথ হ্যাঁ যেগুলো হ্যাঁ, আছে এখন এগুলো ম্যাথে দেখাবেন। যাব, আমরা ফর্মুলাটা নিয়ে একটু রিভিউ করি, তারপরে আলোচনা করবো। আমি একটু দেখি যা গত ক্লাসে কথা বলছি এখানে আমার কোনো কিছু বাকি আছে কিনা, যেটা না বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে আসলে বিভব সংক্রান্ত আরো কয়েকটা টপিক আছে, যে টপিকগুলো একটু আলোচনা করে ফেললে ভালো হয়। যেমন একটা ব্যাপার হলো, এটা আমরা বিভব, এখন একটা ইয়ে হচ্ছে। আচ্ছা, এখানে দেখো যে আমরা বিভবকে কিন্তু এইভাবেও বলছিলাম যে বিভব V equals to E, বিভব V equals to ED, এরকম একটা কথা ছিল। বা আচ্ছা, বিভব V equals to ED, বা এখানে আমরা এটাকে এরকম চিন্তা করি যে ধরা যাক এখানে একটা ই তড়িৎ প্রাবল্যের কোনো একটা মাধ্যম আছে, এটা ভেক্টর চিন্তা করলাম। তাহলে এই ই তড়িৎ প্রাবল্যের কোনো একটা মাধ্যমে একটা একক আধান, একটা ইউনিট চার্জের উপর যে ফোর্স কাজ করবে,
সেই ফোর্সটা হবে কি, ফোর্সটাই হবে আসলে ই, ঠিক না রাফি? তোমরা বুঝতে পারছো? একক আধানের উপর যে বলটা কাজ করবে, ইউনিট চার্জের আঙ্কেল উপর যে বুঝি নাই। ফোর্স, মানে আমরা যদি কোথাও এরকম ই প্রাবল্যের একটা মাধ্যম থাকে, ই প্রাবল্য, ই ইন্টেন্সিটি, ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি কোথাও থাকে, সেখানে যদি আমরা একটা ইউনিট চার্জকে প্লেস করি, ইউনিট চার্জের উপর যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটাই তো হচ্ছে ইন্টেন্সিটি, তাই না? আমরা বলতেছি ইন্টেন্সিটি equals to force on unit ইউনিট charge, চার্জ। তাই না? ইন্টেন্সিটি হচ্ছে ফোর্স অন ইউনিট চার্জ। তাহলে এখন দেখো আর পোটেনশিয়াল হচ্ছে ইউনিট চার্জ রিপ্লেসমেন্টে, পোটেনশিয়াল হচ্ছে ইউনিট চার্জ রিপ্লেসমেন্টে যে পরিমাণ কাজ হয়। তাহলে আমরা ওয়ার্ক ডান ফর রিপ্লেসমেন্ট অফ ইউনিট চার্জ, লেখা দেখা যাচ্ছে তো? আচ্ছা, লেখা দেখা না গেলে বলবা কিন্তু। আচ্ছা, ইফ ওয়ার্ক ডান ফর রিপ্লেসমেন্ট অফ ইউনিট চার্জ, এইটাকে আমরা বলতেছি পোটেনশিয়াল, পোটেনশিয়াল বা বিভব। তাহলে আবার ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট না? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট না ওয়ার্ক ডান? কি বলো? ওয়ার্ক ডান কি? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। তাহলে এখানে তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি হবে? ভি। ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে এক ধরনের ওয়ার্ক ডান, সেটার জন্য আমরা লিখব ভি। আর ফোর্সটা হচ্ছে ই, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর ডট ডি, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন দেখো, আমরা যদি এরকম চিন্তা করি, এরকম একটা ইউনিফর্ম ফিল্ড যদি আমরা ভাবি, তাহলে এই ফিল্ডের মধ্যে যে ই কাজ করবে, এইখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে সেই পজিটিভ চার্জটা যে ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্টে যাবে, ওই ডিসপ্লেসমেন্টটা কিন্তু এই ই এর দিকেই যাচ্ছে। কাজে এখানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। সো এটা আলটিমেটলি ফর্মুলাটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু ইডি, ঠিক আছে? তার মানে এই যে এই ফর্মুলাটা আমরা পেলাম আর কি, যে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি ছিল? ভেক্টর কোয়ান্টিটি না? ইলেকট্রিক ফিল্ড, এই যে ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্টও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই দুটো ডট প্রোডাক্ট করে আমরা ইডি পাচ্ছি। তাহলে পোটেনশিয়াল কি? পোটেনশিয়াল কিন্তু potential is a scalar quantity, ঠিক আছে? এটা কিন্তু ভেক্টর না। তড়িৎ বিভব একটি স্কেলার, তাহলে আমরা লিখব তড়িৎ বিভব, তড়িৎ বিভব একটি স্কেলার, ঠিক আছে? এখন এই জিনিসটা আমাদের তড়িৎ বিভব সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে বলে এটা বললাম, এটা একটু মনে রাখো। এরপরে আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে গোলকীয় পরিবাহীর বিভব। গোলকের বিভব। মনে করো এটা একটা গোলক, এবং এটা যদি একটা পরিবাহী গোলক হয়, তাহলে আমরা জানি যে পরিবাহী গোলকের মধ্যে যদি এরকম ভাবে,
পরিবাহী গোলকের মধ্যে যদি এভাবে চার্জ থাকে, তাহলে এই চার্জ কি করবে? এই চার্জ তার সারফেসে থাকবে। এই চার্জ থাকবে সারফেসে, এবং এই সারফেস থেকে কি হবে, লাইন্স অফ ফোর্সেস গুলো এরকম ভাবে এভাবে লাইন্স অফ ফোর্সেস গুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন আমরা যদি এরকম চিন্তা করি যে এই যে লাইন্স অফ ফোর্সেস গুলো ছড়িয়ে পড়বে, এই সবগুলো লাইন্স অফ ফোর্সকে যদি আমরা পেছন দিকে নেই, তাহলে টোটাল সবগুলো লাইন্স অফ ফোর্স এখানে সেন্টারে মিলিত হবে। তাহলে যদি এটার মধ্যে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে, এখন এই কিউ পরিমাণ চার্জ যদি গোলকের সারফেসে না থেকে সেন্টারে থাকে, তাহলে এই যে সিনারিওটা হচ্ছে লাইন্স অফ ফোর্স গুলো এভাবে চারদিকে ছড়িয়ে পড়তেছে, তাহলে আমরা এটা অ্যাজিউম করতে পারি যে এই গোলকের রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা অ্যাজিউম করতে পারি এই টোটাল চার্জ গোলকের সেন্টারে আছে। গোলকের সেন্টারে কিউ পরিমাণ চার্জ থাকলে এই কিউ চার্জ থেকে লাইন্স অফ ফোর্স গুলো এমন ভাবেই চারদিকে ছড়িয়ে পড়তো। এখন আমরা যদি চিন্তা করি গোলকের সারফেসে কোনো একটা পয়েন্ট পি, তাহলে গোলকের পৃষ্ঠের কোনো বিন্দু পি হলে আমরা বলবো পিতে বিভব সমান হবে 1/4 পাই এপসিলন। আমরা এপসিলন নট লিখলাম না, এপসিলন হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, শূন্য মাধ্যম হলে এপসিলন নট লিখবো, এপসিলন, আর এখানে কি হবে এপসিলন আর, আর এইখানে যে চার্জ আছে কিউ, এই কিউ চার্জটা এখানে থাকবে। দ্যাট ইজ একটা গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভবের মান হচ্ছে q/4 পাই এপসিলন নট আর, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর 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 কি আর কি কিউ হচ্ছে গোলকের আধার। ঠিক আছে, এই হচ্ছে গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি গোলক থেকে পরিবাহী গোলকের অভ্যন্তরে কোনো বিন্দু চিন্তা করি, এটা হচ্ছে কিউ বিন্দু। কিউ বিন্দুতে বিভব কত? এক কথায় হলো যে কিউতে বিভব সমান পিতে বিভব। কেন? এটার উত্তর দাও দেখি, কেউ উত্তর দিতে পারবে। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব যা হবে তা গোলকের পৃষ্ঠের বিভবের সমান হবে, কেন বলো দেখি? আমরা বলছি যে এটা হচ্ছে একটা পরিবাহী গোলক, ঠিক আছে? এটা হচ্ছে একটা পরিবাহী গোলক। তো ধরা যাক যদি 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 আমরা যদি এরকম ধরি, যদি ধরি কিউতে বিভব হচ্ছে ভি কিউ আর পিতে বিভব হচ্ছে ভি পি। এখন যদি যদি ভি কিউ ইজ নট ইকুয়ালস টু ভিপি হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? আইদার ভি কিউ ইজ গ্রেটার দেন ভিপি অর ভি কিউ ইজ গ্রেটার লেস দেন ভিপি। তাহলে বিভব ডিফারেন্স হলে কি হবে? এদের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চার্জের আদান প্রদান ঘটবে। এখন যেহেতু বলছি এটা একটা পরিবাহী গোলক, যদি নট ইকুয়ালস টু হয়, তাহলে এই নট ইকুয়ালস টুটা কি আলটিমেটলি থাকবে নাকি চার্জের আদান প্রদান হয়ে তারা ইকুয়াল হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আর সে কারণেই আমরা বলবো পরিবাহী গোলক যদি হয়, তাহলে তার অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব যা হবে গোলকের পৃষ্ঠের বিভব, ঠিক আছে, তাই হবে। ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা এভাবে বুঝি নাই, মানে
স্যার এই জিনিসটা আরেকবার বুঝালে ভালো হতো। আমি বলছি প্রথম গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব যখন আমরা বের করলাম, আমি অ্যানালজিটা সেট করছি এইভাবে যে গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব জানার জন্য আমাকে চিন্তা করতে হবে যে এই বিন্দুতে যে বলরেখা কাজ করতেছে সেই বলরেখার উৎস কোথায়। মানে এই বিন্দু থেকে আমরা দেখব যে এরকম ভাবে চারিদিকে বলরেখা ছড়িয়ে যাচ্ছে, মানে এখান থেকে কিন্তু বলরেখা এইভাবে যাবে না, বলরেখা যাবে এরকম লম্বভাবে বেরোচ্ছে। তাহলে এখানে লম্বভাবে বলরেখাগুলো বের হওয়া মানে কি, এই বলরেখাগুলোকে যদি আমরা এরকম ভাবে পেছন দিকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে হ্যাঁ সবগুলো বলরেখা এই বিন্দুতে মিলিত হবে। তার মানে অ্যাজ ইফ স্যার সমস্ত কেন্দ্রে কোথায়? আধান যদি সেন্টারে থাকে, হুম, ঠিক আছে, এইটার জি স্যার। সিমিলার ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেন্টারে যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে এখানে বিভব কত, এটা তো আমরা এই গত ফর্মুলা যা গত ক্লাসে শিখছি সেই ফর্মুলা দিয়ে লিখতে পারলাম যে কিউ বাই ফোর জি পাই স্যার। এপসাইলন নট আর বা এপসাইলন আর। ঠিক আছে, তাহলে এভাবে করে হুম, আমরা বুঝলাম যে পি তে বিভবের মান এত হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে পৃষ্ঠে যদি বিভব কিউ হয়, পৃষ্ঠে যদি বিভব ভি হয়, মানে এটা হয় কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর হয়, তাহলে পৃষ্ঠের হুম, অভ্যন্তরে কোথাও বিভব কত হবে। তো প্রথম আমরা চিন্তা করলাম যে ধরা যাক অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব হচ্ছে ভি কিউ। এখন যদি ভি কিউ বিভব হয় তাহলে ইফ ভি কিউ এন্ড ভিপি ইজ নট ইকুয়াল, তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব সমান না হয়, এই দুই বিন্দুর মধ্যে যদি বিভব সমান না হয় তাহলে কি হবে, এই দুই বিন্দুর মধ্যে চার্জের আদান প্রদান হবে না। এখন যেহেতু বলছি এটা একটা পরিবাহী গোলক, তাহলে যদি জি স্যার। গোলকের পৃষ্ঠের বিভব আর গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর বিভব সমান না হতো তাহলে হুম, কি হতো, সমান না হলে তাদের মধ্যে চার্জের চার্জের আদান আদান প্রদান প্রদান, হতো আদান এবং প্রদান সেই হতো। আদান প্রদান হয়ে আলটিমেটলি বিভব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সমান হয়ে আমরা যাবে, জি স্যার। আমরা প্রথম যেভাবে চিন্তা করে বুঝতে পারলাম যে গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুর বিভব হচ্ছে কিউ বাই ফোর বাই এপসাইলন নট আর, তাহলে যেহেতু আবার এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারতেছি যে পৃষ্ঠের বিভব আর অভ্যন্তরের কোনো বিন্দুর বিভব সমান, কাজেই আমরা বলবো গোলক পৃষ্ঠে এবং গোলক পৃষ্ঠের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের মান হচ্ছে কিউ বাই ফোর, সমান। মানে কি কিউ বাই ফোর পাই এপসাইলন নট। ঠিক আছে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর, তার মানে আমরা বলবো মানে স্যার গোলকের পৃষ্ঠের গোলকের অভ্যন্তরে অভ্যন্তরে উভয় যে কোনো জায়গায় বিন্দু, হ্যাঁ বিভবের মান সমান। হ্যাঁ, তার মানে বিভবের মান হচ্ছে সমান। সুতরাং গোলকের পৃষ্ঠে বা অভ্যন্তরে, ও এখানে একটা কথা, পরিবাহী গোলক করতে হবে, পরিবাহী, পরিবাহী গোলকের পৃষ্ঠে বা অভ্যন্তরে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে বিভবের মান সমান এবং গোলকের ব্যাসার্ধ আর হলে আমরা লিখব ভি ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই এপসাইলন আর। এখানে এপসাইলন হচ্ছে গোলক যে মাধ্যম দ্বারা তৈরি সে মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্যার, গোলকের পৃষ্ঠের বা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের মান। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার গোলকের অভ্যন্তরে যখন বিভবটা আমরা কল্পনা করব তখন আরটা কোনটা আমরা চিন্তা করব, ওই পৃষ্ঠ থেকে কেন্দ্রের হ্যাঁ দূরত্ব? হ্যাঁ, পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্বের যে আর সেটাই আমরা চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা। আর যদি গোলকের বাহিরে হয় তাহলে কেন্দ্র থেকে ওই বাহিরের যতটুকু দূরত্ব মোট ততটুকু, না স্যার? হুম 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 হুম, নাকি স্যার আমরা ওই দূরত্বটা হ্যাঁ, পৃষ্ঠ যদি থেকে ধরবো? যদি যদি এরকম যদি হয়, আমরা যদি এভাবে চিন্তা করি, ধরা যাক এটা একটা গোলক, তো গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভবের মান, এখানে কোথাও বিভবের মান, এখানে বিভবের মান, এটা এটা তো হলো যে এই ডিসটেন্সটা মানে টোটাল ডিসটেন্স এখানে গোলকের কেন্দ্র থেকে, মানে বিভব বের করার জন্য গোলকীয় পরিবাহীর বাইরের কোনো বিন্দুতে বিভবের মানের জন্য আমরা গোলকের কেন্দ্র থেকে টোটাল ডিসটেন্সটা বের করব। এখানে আর হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স। ঠিক আছে, এই এই মানে গোলকের বাইরে। আর অভ্যন্তরের ক্ষেত্রে আমরা আর এর মান যাই হোক না কেন, যে বিন্দুতেই থাকুক না কেন, সেন্টারে যেখানে যে কোনো জায়গায় সব জায়গাতেই আমরা ধরে নিব যে বিভবের মান সমান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটা তো বললাম পরিবাহী গোলক, এই গোলকটা কিন্তু পরিবাহী গোলক এবং এই গোলকটা কিন্তু ফাঁপা গোলক না।
বুঝতে পারছো কথাটা? এই গোলকটা কিন্তু ফাঁপা গোলক না, এই গোলকটা কিন্তু নিরেট গোলক। এটা কিন্তু আমরা বলছি নিরেট বা সলিড স্ফিয়ার, নিরেট গোলক। সলিড স্ফিয়ার, ঠিক আছে, এটা কিন্তু সলিড স্ফিয়ার। এখন সলিড স্ফিয়ারের ভেতরে এবং এটা এবং এবং আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু কন্ডাক্টর, অর্থাৎ পরিবাহী গোলক। পরিবাহী গোলকের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠে এবং গোলকের অভ্যন্তরে সব জায়গায় বিভবের মান সমান। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বইতে এটাকে একটা এরকম একটা ইয়ে দিয়ে একটা দেখবা যে একটা গ্রাফ দিয়ে দেখানো হয়েছে বিভবের ক্ষেত্রে, একটা গ্রাফ আছে। মানে এখানে বলছে এটা হচ্ছে 0, আর এর মান 0, এটা হচ্ছে আর এর মান r0, আর এটা হচ্ছে আর এর মান r। তারপরে এখানে দেখানো হয়েছে যে সে এই এতটুকু হচ্ছে বিভব। তো এরকম ভাবে একটা গ্রাফ এভাবে আসছে, মানে এই ব্যাসার্ধ পর্যন্ত, এই ব্যাসার্ধ পর্যন্ত পটেনশিয়ালের মান সেম। ধরো এটা হচ্ছে পটেনশিয়ালের মান, আমরা এইদিকে ভি কে দেখাইছি। তো ব্যাসার্ধ পর্যন্ত বিভবের মান সেম, এরপরে বিভবের মান গ্র্যাজুয়ালি কমতে 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 এটা ইনফিনিটিতে গেলে এটা শূন্য হচ্ছে, অর্থাৎ আর ইকুয়ালস টু ইনফিনিটিতে 0। এটা হচ্ছে বিভব, গোলকের বিভব। এরপরে আমরা আসি যে প্রাবল্য, ওই বিভব প্রাবল্যের একটু তুলনামূলক আলোচনা করতেছি আর কি। এখানে প্রাবল্যর ব্যাপারটা আসে, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কিরকম। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে যেহেতু আমরা বলছি গোলকের অভ্যন্তরে পৃষ্ঠের সমস্ত জায়গায় বিভবের মান সমান, তাহলে বিভবের মান যদি সমান হয় তাহলে আমরা এটাকে কি বলবো, গোলকের, আচ্ছা আমরা এইভাবেও ভাবতে পারি যে গোলক পৃষ্ঠ থেকে বলরেখাগুলো তো এভাবে বের হয়, তাই না? এভাবে বলরেখাগুলো বের হয়। এখন যদি আমরা এই বলরেখাগুলোকে ভিতরে পাঠাই তাহলে দেখো এই বলরেখা আর এই বলরেখা, মানে এখান থেকে সেন্টার পর্যন্ত, তাহলে আমরা এই বিন্দুর ক্ষেত্রে এই বলরেখাটা আর এই বলরেখাটা পরস্পর বিপরীত, এই বলরেখা আর এই বলরেখা পরস্পর বিপরীত, এই বলরেখা আর এই বলরেখা পরস্পর বিপরীত। মানে ব্যাপারটা হচ্ছে কি যে বাস্তবে গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না। যদি গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা না থাকে তাহলে ই এর মান কি হবে, ই ইকুয়ালস টু হবে 0। বুঝতে পারছো? গোলকের অভ্যন্তরে ই এর মান হবে 0। বুঝতেছো কথাটা? তাহলে এই ই এর মান 0 বলে এখানে দেখো যে এরকম ভাবে একটা গ্রাফ দেওয়া আছে, যে আমরা যদি বলি এই কন্ডিশনটা বুঝতে পারি নাই। মানে গোলকের পৃষ্ঠ থেকে বলরেখাগুলো এরকম চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এই বলরেখাগুলোকে যদি আমরা পেছন দিকে বাড়াই তাহলে এই বলরেখাগুলো দেখো, এই বলরেখা আর এই বলরেখা এই বিন্দুতে মিলিত হলে বলরেখা একটা আরেকটাকে নাকচ করে ফেলবে না? মানে এই বিন্দুতে আমরা কার্যত গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা পাবো না, গোলকের অভ্যন্তরে কোনো ফোর্স পাবো না। আমরা এটাকে এরকম ভাবে চিন্তা করব। আবার ওই যে তোমরা যখন গ্র্যাভিটি পড়ছো তখন মনে আছে একটা কথা, যে আমরা যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দুতে এখানকার প্রত্যেকটা বিন্দু থেকে আধানগুলো তাকে আকর্ষণ করবে, আবার এখানকার প্রত্যেকটা বিন্দু থেকে আধানগুলো তার উপর বল প্রয়োগ করবে, তাহলে সামগ্রিকভাবে এই বিন্দুতে বলের মান 0 হয়ে যাবে। অর্থাৎ
বুঝতে পারছো কথাটা? হ্যাঁ মনে তাহলে আছে। এই জন্য বলা হচ্ছে যে গোলকের অভ্যন্তরে যদি আমরা চিন্তা করি, তাহলে গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য থাকবে না, কোনো বলরেখা থাকবে না। বলরেখা থাকবে না বলে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের মান হচ্ছে, সরি, প্রাবল্যের মান হচ্ছে 0। ঠিক আছে? তাহলে প্রাবল্যের মান অভ্যন্তরে 0, কিন্তু বিভবের মান পৃষ্ঠে আর অভ্যন্তরে সমান। বিভবের মান সমান, প্রাবল্যের মান 0। এখানে বিভব যত, এখানে বিভব তত, এখানে সব জায়গাতে বিভব তত, কিন্তু প্রাবল্যের মান 0। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হলো, আর প্রাবল্যটা এখানে একটা গ্রাফ দিয়ে দেখাইছে। আবার একটু এই যে গোলক এঁকে এখন আমরা এখানে গ্রাফটা দেখানো হয়েছে এইভাবে যে এখান থেকে এরকম, তারপরে এটা এইভাবে চলে গেছে, এখান থেকে মানে এখান থেকে 0 প্রাবল্য, মানে এই জিরোতে কেন্দ্র থেকে নিয়ে শুরু করে এতটুকু পর্যন্ত প্রাবল্য 0। তারপরে পৃষ্ঠে প্রাবল্যের একটা নির্দিষ্ট মান থাকে, তারপর থেকে সেই মান থেকে ধীরে ধীরে মানটা কমতে থাকে এবং কমতে কমতে ইনফিনিটিতে এটা 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ই, অর্থাৎ ই ইকুয়ালস টু 0। এখানে ই ইকুয়ালস টু 0, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে ই এর মান হচ্ছে 0, আর তারপরে প্রাবল্য কমতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো বিভব প্রাবল্য সম্পর্কিত একটা তুলনামূলক আলোচনা। এরপরে একটা আসছে যে সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। সমবিভব তল, সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। ধরা যাক এখানে কিউ পরিমাণ আধান আছে, তো এই আধান থেকে এখানে কোনো একটা বিন্দু যদি চিন্তা করি, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এখন এখানে ভি কিসের উপর ডিপেন্ড করতেছে? ভি ডিপেন্ড করতেছে আর এর উপর। তাহলে আমরা যদি এরকম ভাবে আর ব্যাসার্ধের কতগুলো সারফেস চিন্তা করি, বিভিন্ন আর এর কতগুলো সারফেস চিন্তা করি, এগুলো যদি আমি লাইন দেখাচ্ছি, এগুলো হচ্ছে সারফেস S1, সারফেস S2, সারফেস S3। হ্যাঁ, এই প্রত্যেকটা সারফেস, এগুলোর জন্য এটা R3, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, দ্যাট ইজ বিভিন্ন রেডিয়াসের সারফেসগুলো যদি আমরা চিন্তা করি, এই সারফেসের প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়াল সেম হবে। তো এই পোটেনশিয়াল সেম হলে আবার আরেকটা জিনিস কি হয় দেখো, পোটেনশিয়াল যদি সেম হয় তার মানে দেখো ওই যে আমাদের ইয়েটা ছিল, এই ফর্মুলাটা মনে আছে কিনা, ডিভি ইকুয়ালস টু ই ডিএক্স। খেয়াল করতে পারতেছো? অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, আচ্ছা এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ডিভি ইকুয়ালস টু ই ডিএক্স। এটা দিয়েও আমরা আরেকটা অ্যানালাইসিস করব। এখন দেখো, ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডিএক্স। ই হচ্ছে প্রাবল্য, ডিএক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ডিভি হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল। এখন দেখো, if dv equals to 0, অর্থাৎ এখান থেকে এখানে পোটেনশিয়ালের যদি কোনো পার্থক্য না হয়, এই বরাবর যদি পার্থক্য না হয়, তাহলে আমরা কিন্তু if dv equals to 0, তাহলে e dx equals to 0 হবে। আচ্ছা, এখন e dx equals to 0, এখন আমি যদি সারফেস বরাবর এইভাবে মুভ করি, সারফেস বরাবর যদি আমরা এভাবে মুভ করি, তাহলে এভাবে মুভ করলে কি dx টা 0 হচ্ছে? আমি যদি এখান থেকে এইভাবে যেতে থাকি, তাহলে কি dx 0 হবে? তোমরা কেউ কথা বলতেছ না কেন? এই
আর রেডিয়াসের কোনো একটা সারফেস বরাবর যদি আমি এরকম ভাবে মুভ করি, এই চার্জ থেকে আর রেডিয়াসে আমি যদি সারফেস বরাবর এভাবে মুভ করি, সারফেস বরাবর যদি এভাবে যেতে থাকে, তাহলে কি dx 0 হবে? না স্যার, dx 0 হবে না। তাহলে dx যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? e ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এই চার্জ থেকে যদি আমরা এই ডিরেকশনে e চিন্তা করি, এই ডিরেকশন গুলোতে কিন্তু কোনো ই নাই, ই হচ্ছে এখান থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ ইকুইপটেনশিয়াল সারফেস হচ্ছে যে সারফেস বরাবর ই এর মান 0। তাহলে ইকুইপটেনশিয়াল সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল থাকবে, ঠিক আছে, কিন্তু পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে এবং ই ইকুয়ালস টু 0 হবে। এই যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে ই 0 যেখানে আমরা চিন্তা করলাম, সেখানেও তুমি এই ব্যাপারটা চিন্তা করতে পারবা যে যেহেতু এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম, কিন্তু এই দুইটা পয়েন্টের মধ্যে কি ডিএক্স সেম? আমাদের গোলকের অভ্যন্তরে চিন্তা করি, এই দুইটা পয়েন্টের মধ্যে তো ডিএক্স আছে, তাহলে এখানেও তুমি চিন্তা করো যে ডিভি ইকুয়ালস টু 0 বাট ই ডিএক্স, তাহলে ডিভি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ই ডিএক্স তো 0 হইতে হবে। তাহলে ই ডিএক্স 0 হইতে হলে dx not equals to 0 হইতে হলে e must be 0। বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু ইভেন্চুয়ালি গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কেন শূন্য আমরা এই ম্যাথমেটিক্স থেকেও বুঝতে পারি, ঠিক আছে? মানে ফিজিক্সের এই আলোচনাগুলো তোমরা এই ম্যাথমেটিক্যাল রিলেশন গুলোর সাথে মিলিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই জায়গায় যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল না হয়। তাহলে আমরা ইকুইপটেনশিয়াল সারফেস, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব, এগুলা সবকিছু সম্পর্কে জানলাম আমরা। নেক্সট সেশন, এখন তোমরা একটু বইতে যেটা করবা, এই মাঝখানে এই সময়ে আধা ঘন্টা সময়ে তোমরা একদম শুরু থেকে নিয়ে পোটেনশিয়াল পর্যন্ত একটা রিভিশন দিবা, ঠিক আছে? আমরা তড়িৎ বিভব এবং প্রাবল্য সংক্রান্ত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব নেক্সট সেশনে, ঠিক আছে? পরবর্তী 40 মিনিটের সেশন। ওকে, তাহলে এখন আমি শেষ করতেছি, ঠিক আছে? আবার 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 কয়টায়? 4:20 আবার ক্লাস দিব, 4:20, ঠিক আছে? ঠিক আছে, সালাম। আল্লাহ হাফেজ।